হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ অফ লিভিং ইন কলকাতা ডায়েরি। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। যেদিনের এই ভিডিওটা শেয়ার করছি সেই দিনটা ছিল শুক্রবার 9th অগস্ট। আর আজ যখন ভিডিওটা পোস্ট করছি সেটা 16th অগস্ট, ইন্ডিপেন্ডেন্স ডের পরের দিন। যাই হোক, আজকের সকালটা কিন্তু ছিল মেঘলা এবং বৃষ্টিমুখর। তাই সকাল সকাল একটু বাইরে চলে এসেছিলাম বৃষ্টি আর সাথে প্রকৃতিটাকে উপভোগ করার জন্যে। এরকম একটা সকাল কিন্তু অনেকেরই খুব ভালো লাগে, আমারও তাই লাগে। এরপরেই শুরু হয়ে গেল একটা কর্মব্যস্ততাময় দিন। এখনের কর্মব্যস্ততাটা আগের কর্মব্যস্ততার থেকে খানিকটা আলাদা। এখন সকালটা শুরু হয় মাম্মার জন্যে কিছু খুঁটিনাটি কাজ করতে করতে। সকাল সকাল ওর দুধ চাল দিতে বসিয়েছিলাম, আর আরেক দিকে বসিয়েছিলাম ওর বোতলগুলো ফোটাতে। তার সাথে তৈরি করে নিয়েছিলাম ওর জন্যে আজকে আপেল সেদ্ধ। এরপর এক গ্লাস লেবুর জল নিয়ে চলে এসেছিলাম ঘরে, আর আমাকে লেবু জল খেতে দেখে আরেকজনেরও বায়না শুরু। তারপর আবার ফিরে গেলাম রান্নাঘরে। সেখানে গিয়ে বসিয়ে দিলাম কড়াইতে একটু মুগ ডাল, আর এদিকে বসিয়ে দিয়েছিলাম ভাত। এরপর তৈরি করবো একটু ভাজাভুজি আর একটা আলু পটলের তরকারি। রান্নাবান্না সেরে স্নান সেরে চলে এসেছিলাম পুজো করতে। যদিও পুজো কমপ্লিট হয়ে গেছিল, কিন্তু আমি যেটা করছিলাম সেটা হচ্ছে হনুমান চালিসা পাঠ করছিলাম। হনুমান চালিসা তোমার যে কোনো বিপদ আপদ থেকে যেমন তোমাকে দূরে রাখে, তেমনি তোমাকে অনেক ভয় থেকেও দূরে রাখে। আমি যখন ছোটোবেলায় বেশ খানিকটা ভয় পেতাম, অর্থাৎ ভূতেদের ভয় পেতাম, তো সেই সময় থেকেই আমি হনুমান চালিসাটা পাঠ করতাম। মাঝে হয়তো কয়েকটা বছর পাঠ করিনি। যখন পরপর আমাদের গাড়ির অ্যাক্সিডেন্টগুলো হচ্ছিল, সেই সময় আমাদের যিনি বাড়ির পুরোহিত তিনি বলেছিলেন যে আমরা যেন দেবাদিদেব মহাদেবকে সোমবার দিন একটু অভিষেক করি, আর তার পাশাপাশি মঙ্গলবার এবং শনিবার দিনটাতে নিরামিষ খেয়ে হনুমান চালিসা পাঠ করি। তাই আমরা তারপর থেকেই প্রত্যেকটা দিনই হনুমান চালিসা পাঠ করতাম, আর আজও সেটাই করে নিচ্ছি। আর এর পাশাপাশি আমি তো কৃষ্ণের ভক্ত, তাই তার প্রণাম মন্ত্রটা ছাড়া কি করে হয়, সেটা কিন্তু আমি করতেই থাকি। যদিও পুজোটা এখন আমার যেহেতু স্নান সারতে অনেক দেরি হয়, তাই সকালবেলা বাবাই কমপ্লিট করে রেখে দেয়, কারণ তা না হলে ঠাকুরকে খেতে দিতে অনেকটা দেরি হয়ে যায়। যাই হোক, পুজো টুজো সেরে নিলাম। আর যেহেতু ঠাকুরের একটা তিলক ছিল, সেই তিলকটা আমি কপালে লাগিয়ে নিচ্ছিলাম। তিলক বললে ভুল হবে, এটা মূলত হনুমানজির পুজোর লাল রঙের সিঁদুর। এটা লাগানো খুবই শুভ। অনেকেই কিন্তু শাস্ত্রমতে বলে যে এটা খুব শুদ্ধ জিনিস। এরপরে চলে এসেছিলাম মাম্মার জন্যে হোমমেড সেরেলাকটা বানাতে। হোমমেড সেরেলাক বলতে আমি যেটা তৈরি করি সেটা হচ্ছে ওটস এবং কিছু ড্রাই ফ্রুটস দিয়ে এই খাবারটা তৈরি করে নিই। প্রথমেই আমি গ্যাসটা জ্বালিয়ে তাতে কড়াইটা চাপিয়ে দিয়েছিলাম। কড়াইটা একটু গরম হতেই তার মধ্যে দিয়ে দিয়েছিলাম ওটস, আর আমি ইউজ করছিলাম এখানে কোয়েকারের ওটসটা। তোমরা কিভাবে হোমমেড সেরেলাক বানাও সেটা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। ওটসটা একটু নাড়াচাড়া করেই তাতে দিয়ে দিলাম কাজু বাদাম, আর আবারও ওটস এবং কাজু বাদাম দুটোকেই নাড়াচাড়া করতে শুরু করলাম। তারপরে আরও কিছুটা কাজু মনে হচ্ছিল কম বলে আরও খানিকটা কাজুও দিয়ে দিলাম। যাই হোক, এইভাবে খানিকক্ষণ নাড়াচাড়া করার পর আমি এতে আরেকটা ড্রাই ফ্রুটস অ্যাড করব, সেটা হচ্ছে আখরোট। আখরোটটাকে অ্যাড করে নিয়ে আবারও খানিকক্ষণ নেড়েচেড়ে নেব। আর এই যে নাড়াচাড়া চলছে, এটা কমপ্লিট হয়ে আসলে আমাকে এই পুরো জিনিসটাকে মিক্সিতে দিতে হবে, আর মিক্সিতে দিয়ে একেবারে গ্রাইন্ড করে নেব, তাহলেই তৈরি হয়ে যাবে হোমমেড সেরেলাক। মাম্মার শরীরটা এখন তুলনামূলক অনেকটাই ঠিক আছে, তবে ডক্টর জানিয়েছে যে যেহেতু বর্ষাকাল চলছে সেজন্য একটু ঠান্ডা লাগার ব্যাপারটা থাকবে। আর আমার শরীরটাও এখন মোটামুটিভাবে ফিট। আর এই কদিন যেহেতু শরীরটা খারাপ ছিল, সেই জন্য মাম্মা বাইরে একদমই বেরোতে পারেনি, আর তার মধ্যে ছিল বৃষ্টি। সেজন্য মাম্মা একটুখানি বেরোনোর জন্য খুব কান্নাকাটি করছে, আর বারবার বাইরের গেটটা দেখিয়ে দিচ্ছে আমাদেরকে যাতে আমরা ওকে একটু বের করি। আর সেই জন্যই এখন সকালবেলা চললাম একটুখানি ব্যাংকিংয়ের কাজ কমপ্লিট করতে। 3 জনে মিলে বেরোচ্ছি, 3 জন না, ঠিক 2.5 জন, কারণ এখনও তো ফুল হয়নি। সো 2.5 জনে মিলে এখন একটু বেরোচ্ছি। মাম্মাকে নিয়ে ওর পাপা আমার একটু আগেই বেরিয়ে পড়েছিল, কারণ
ও যদি আমার কোলে চেপে বেরোয় তাহলে ও আর কিছুতেই পাপার কোলে যাবে না। আর এই গোটা রাস্তাটা আমার পক্ষে ওকে কোলে নিয়ে হাঁটা খুবই মুশকিলের, তাই জন্যেই ওর পাপা আমার আগে আগেই বেরিয়ে পড়েছিল। আর এখন কিন্তু আর সেই সকালের মতন মেঘলা আকাশ ছিল না, এখন ছিল বেশ খটখটে রোদ। বর্ষাকালের তো এই একটা বিশেষত্ব না, কখনো রোদ কখনো বৃষ্টি। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে পৌঁছে গেছিলাম আমাদের ডেস্টিনেশনে। আমাদের আজকের কাজটা ছিল মূলত পোস্ট অফিসে। পোস্ট অফিস থেকে ফিরে লাঞ্চ সেরে একটু বিশ্রাম নেওয়ার পর দুজনে বিকেলের 2 কাপ চা নিয়ে বসে পড়েছিলাম। তারপর চলে গেলাম সন্ধেতে কালিন্দী শ্রাবণী মেলায়। শ্রাবণী মেলায় এসে মাম্মা দেখো অবাক চোখে কী যে দেখছে কে জানে। তখনও মেলায় সমস্ত দোকানপাটও খোলেনি আর লোকজনের ভিড়ও হয়নি। আর এখানটা ছিল বাচ্চাদের রাইড সেকশন। এখানে প্রচুর লাইট থাকায় মাম্মা সেগুলোই হয়তো অবাক হয়ে দেখছিল। যাই হোক, মেলাটা খানিকক্ষণ ঘুরলাম। খুব বেশি বড় মেলা ছিল না এটা। ঘুরে টুরে বাড়ি চলে এলাম। এসে মাম্মা বসে পড়েছিল তার সমস্ত খেলনা নিয়ে, আর এখানে তার পুতুলদের নিয়ে সে যে কী করছিল কে জানে। পুতুলদের কখনো বা চুল ছিঁড়ছে তো কখনো হাত পা খুলছে, এই হচ্ছে তার সারাদিনের কাজকর্ম। আর এখানে আমি কাছে যেতেই আমার ফোনটা ধরার জন্যে একগাল হাসি দিয়ে হাত বাড়িয়ে দিচ্ছিল, আর আমি দেব না বলায় হাসিটা যেন আরও বাড়িয়ে দিচ্ছিল যাতে আমি ফোনটা দিয়ে দিই। এভাবেই এখন সারাটা দিন মাম্মার সাথে আমাদের কেটে যায়, তার খুনসুটি তার দুষ্টুমিগুলো দেখতে দেখতে। 9 অগস্টের পর আজকে আবার ভিডিও করতে ক্যামেরার মুখোমুখি হলাম, প্রায় 6 থেকে 7 দিন পর। তার কারণ তো অবশ্যই একটা আছে, কিন্তু এই কারণটা কিন্তু একেবারেই আমার ব্যক্তিগত কারণ নয়। এই কারণটা আমাদের সমাজের কিছু মনুষ্যরূপী শিয়াল হায়না এদের অত্যাচারের কাহিনী। এতক্ষণে শুধুমাত্র আমার দেশের মানুষ নয়, প্রতিবেশী রাষ্ট্রের মানুষেরাও প্রতিবাদ করতে শুরু করেছে, কারণ তারাও ঘটনাটা জেনে গেছে। এবং ঘটনাটার যে উৎসস্থল, সেই উৎসস্থলটা আমার বাড়ির খুব কাছাকাছি। সেই জায়গাটাতে আমরা বহুবার গেছি এবং দেখেছি যে এই সমস্ত জেন্টস ডক্টর তো অবশ্যই, তার সাথে সাথে লেডি ডক্টররা রাত হোক দিন হোক কি প্রচণ্ড পরিশ্রমের সাথে আমাদেরকে সেবা দান করে। তাদের কোনো রকম তুলনা হয় না, তারা আমাদের কাছে ভগবান, দেবতার তুল্য। আর সেই রকমই একজন দেবী, তার উপরে কি হলো, রাত্রিরের নাইট ডিউটি ছিল তার। 33 থেকে 34 ঘন্টা ডিউটি করার পর একটা মানুষ যদি কিছুটা ক্লান্ত হয় এবং সে যদি সেই ক্লান্তিতে খানিকটা সময় বিশ্রাম করার কথা ভাবে, তাহলে সেই সময়টার সুযোগ নিতে পারে কিছু নখর শিয়াল হায়না, যারা আমাদের সমাজের বুকে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। তারা ছিঁড়ে খেতে পারে এবং এতটাই তারা পাশবিক হতে পারে যে একটা মানুষের দুটো পা ছিঁড়ে ফেলতে পারে, তার চোখ থেকে রক্ত বেরিয়ে আসতে পারে। এই ধরনের একটা ঘটনা, একটা নক্কারজনক ঘটনা ঘটে গেছে একজন লেডি ডক্টরের সাথে। বাবা মার একটি মাত্র সন্তান, ভালোভাবে সে পড়াশুনো করেছে, নেট পিজি ক্লিয়ার করেছে, অবশ্যই সে ভালো স্টুডেন্ট, তবে সে আজকে ডাক্তারি পড়তে এসেছিল। 2 চোখ ভরে স্বপ্ন ছিল। এবং আরও একটা জিনিস, তার বাড়ি আমার বাড়ির অঞ্চলের দিকেই। আমি কারোর মারফতে খবর পেয়েছি সেই মেয়েটি যখন পড়াশুনো চলছে সেই সময় থেকে তার গলায় স্টেথোটা ঝুলিয়ে কারোর কোনো বিপদ হলে ছুটে যেত। আমার অনেক বন্ধু বান্ধব তারা রয়েছে, তারা আমাকে জানাচ্ছে প্রতিনিয়ত যে এই ধরনের ঘটনা তারা জানে, কারণ সোদপুর অঞ্চলটা আমার খুব পরিচিত অঞ্চল। যারা আমাকে পার্সোনালি চেনো তারা জানো যে কেন সেই অঞ্চলটা আমার পরিচিত অঞ্চল আমি বলছি। আর এই রকমই যে বিভিন্ন হসপিটালগুলোতে রাত্রিরে ডিউটি দেওয়ার জন্য তো বহু মহিলা ডাক্তাররা থাকেন, তাদের যে কারোর সাথে এই ঘটনা আবারও ঘটতে পারে। তাই ধিক্কার জানাই আমাদের এই সমাজ ব্যবস্থাকে, যেখানে মেয়েরা স্বাধীনতার এতগুলো বছর পরেও পরাধীন, কিছু মানুষের হাতে তারা বন্দী। মানুষের রুচি এতটা জঘন্য, শুধুমাত্র পুরুষ নয়, নারীরাও, মেয়েরা যদি কোনো ধরনের জামা কাপড় থেকে আরম্ভ করে তাদের
যে কোনো কিছুতে, আজকে স্বাধীনতার পরে সমস্ত কিছুতে, রাতে যদি কেউ ডিউটি করে বাড়িতেও ফেরে সেখানেও তাকে নিয়ে কথা ওঠে। কেন সে রাতে ডিউটি করে বাড়ি ফিরছে? তার নাইট শিফট থাকতে পারে না, কারণ সে মেয়ে। সে একটা নর্মাল গেঞ্জি বা টি শার্ট আর জিন্স পরতে পারে না, তাহলে তার সংসার করার প্রপার যোগ্যতা নেই, তার বাড়ি চালানোর যোগ্যতা নেই, কারণ সে একটি মেয়ে। এবং এই কথাগুলো বেশিরভাগ ক্ষেত্রেই কিছু মহিলারাই বলেন। এগুলো সত্যি বেদনাদায়ক, কারণ আপনারাই পরিবেশটাকে আরো কলুষিত করছেন। পুরুষদের মাথায় ঢুকিয়ে দিচ্ছেন যে এই ধরনের মেয়েরা খারাপ। একজন ডাক্তার, তার কি অপরাধ থাকতে পারে? কি অপরাধে সে আজকে এই সাজাটা তাকে এতটা কষ্ট করে, চোখ থেকে তার রক্ত বেরোচ্ছে, দুটো পা চেরা হয়েছে তার, এতটা কষ্টের সাথে তাকে মারা হলো কিসের জন্যে? একজন বাবা মা তার বুক খালি করে দিল কিসের জন্যে? আজ আমিও কারো মা, আমিও কারো সন্তান, কারো স্ত্রী, কারো মা, এবং আমি জন্ম দিয়েছি একটি কন্যা সন্তান। আগামীতে হয়তো আমার কন্যা সন্তানটিও বাইরে যাবে, পড়াশুনো করবে, কিন্তু সেই কন্যা সন্তানের সেফটি কতটা আছে আমি সত্যিই জানি না। কারণ এই ধরনের নরপিশাচরা একটা ছোট্ট দুধের শিশু থেকে আরম্ভ করে একটা বয়স্ক মহিলা, এমনকি একটা মৃতদেহকেও ছাড়ে না। যাই হোক, এই সমস্ত নানান কারণ একদিকে যেমন বললাম যে আমার একদিকের পরিচিত এরিয়া অঞ্চল হচ্ছে সোদপুর অঞ্চল, যেখানে মেয়েটির বাসস্থান, আর যেখানে মেয়েটির কর্মস্থান ছিল সেটিও আমার খুব পরিচিত অঞ্চল। সেখানে আমাকে মাঝে মধ্যেই বিভিন্ন কারণে বিভিন্ন সময় যেতে হয়েছে। আমি জানি সেখানকার ডাক্তাররা কি ধরনের পরিশ্রম করেন। প্রত্যেকটা ডাক্তারই পরিশ্রম করেন, তবে যেহেতু আমি এই জায়গাটাতে গেছি বারবার, তাই আমি এই জায়গাটার কথা বলছি। আমার শুধু একটাই আবেদন, ছোট থেকে একটু আমাদের পারিপার্শ্বিক পরিবেশটাকে, মেয়েদের এটা উচিত নয়, উচিত, এই জিনিসগুলো না শিখিয়ে, পুরুষ শাসিত আজও আমাদের সমাজ, পুরুষতান্ত্রিক সমাজ, সেখানে তাদের একটু শেখান যে কিভাবে একটা মেয়েকে সম্মান করতে হয়। তাহলে হয়তো আগামীতে আমরা যে কন্যা সন্তানের মা, তারা হয়তো একটু সুস্থ পরিবেশে বাঁচতে পারবে, আমাদের সন্তানরাও ভালোভাবে বাঁচতে পারবে। আর নারী পুরুষ সমান সমান ফেমিনিজম, এই ধরনের কথাবার্তাগুলো না হয়ে যেন একটা সুস্থ পরিবেশ গঠিত হয়, সেই কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।